শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে আমাদের ক্ষুদে শ্রোতাদের জন্য একটা গল্প, একটা রূপকথার গল্প, বনফুলের লেখা মায়া কানন। তাম্রপুরীর রাজপুত্রের মনে সুখ নেই। তার কেবলই মনে হয় কি হবে রাজ ঐশ্বর্য নিয়ে, যদি মায়ের দুঃখই না ঘোচাতে পারলাম। মায়ের চোখে ঘুম নেই, মুখে অন্ন নেই, তিনি দিবারাত্রি কেবল কাঁদেন। রাজপুত্র ছেলেবেলা থেকে এই দৃশ্য দেখছেন। মায়ের হাসি মুখ মনে পড়ে না তার, বাবার চেহারা মনেই নেই। রাজপুত্র যখন শিশু তখন তিনি দিগ্বিজয় করতে বেরিয়েছিলেন, আর ফেরেননি। তার সৈন্য, সান্ত্রী, অনুচর, পরিচর, সামন্ত, সেনাপতি, হাতি, ঘোড়া, রথ, রথী কেউ ফেরেনি। তারপর থেকেই রাজ্যে অন্ধকার নেমেছে। অনেক দিন প্রতীক্ষা করে রানীমা শেষে শয্যা নিয়েছেন। রাজপুত্র যতদিন ছোট ছিলেন মন্ত্রীমশাই রাজ্য চালাতেন। রাজপুত্র বড় হতেই তিনি রাজ্যভার তার হাতে দিয়ে বললেন, রাজপুত্র, আমি বৃদ্ধ হয়েছি, তোমার রাজ্য এবার তুমি বুঝে নাও, আমি বানপ্রস্থে যেতে চাই। রাজপুত্র বললেন, মন্ত্রীমশাই, আমার বাবা কোথায়? তা তো জানি না, তিনি দিগ্বিজয়ে বেরিয়েছিলেন, আর ফেরেননি, মনে হয় আর ফিরবেন না। তুমি সিংহাসনে বসে প্রজা পালন করো। কোন দিকে গিয়েছিলেন তিনি জানেন? তিনি রজতপুরী জয় করতে গিয়েছিলেন। কোন দিকে সেই রজতপুরী? তা জানি না। বাবা যখন ফিরলেন না তখন তাকে খোঁজবার জন্য লোক পাঠাননি? পাঠিয়েছিলাম, কিন্তু ফল হয়নি, কারণ মহারাজ চলে যাবার ঠিক পরেই ভীষণ বর্ষা নামে। বহুদিন অবিশ্রান্ত বৃষ্টিপাতের পর যখন বর্ষা থামল তখন দেখা গেল আমাদের রাজ্যের চারপাশে সমুদ্র হয়ে গেছে। সে সমুদ্র এখন তাম্রপুরীকে ঘিরে আছে, আগে তা ছিল না। তাই নাকি? হ্যাঁ, মহারাজের জন্য কিছুকাল অপেক্ষা করে আমরা আমাদের ময়ূরপঙ্খী নৌকাগুলি সব একে একে পাঠালাম তাকে খোঁজবার জন্য, কিন্তু একটিও ফিরল না। মন্ত্রীমশাই চুপ করলেন। রাজপুত্র বললেন, কি উপায় হবে মন্ত্রীমশাই? বাবাকে খোঁজবার কোনো চেষ্টাই কি তাহলে আমরা করব না? কি করে যে করবে আমি তো তাই বুঝতে পারছি না। আমি গতকাল এই কথাই ভেবেছি, কেবল কিছুই ঠিক করতে পারিনি। ভেবে ভেবে মাথার চুল পেকে গেল, বুড়ো হয়ে গেলাম। এখন তো কোনো বুদ্ধি আমার মাথায় আর খোলে না। আমাদের রাজ্যে আর নৌকো নেই, নৌকো তৈরি করবার লোকও নেই। সকলেই মহারাজের সঙ্গে দিগ্বিজয় বাহিনীতে যোগ দিয়েছিল, কেউ ফেরেনি। অথচ নৌকো না হলে এই দুস্তর সাগর পার হওয়ার কোনো উপায় তো দেখি না। আবার চুপ করলেন মন্ত্রীমশাই। তারপর বললেন, আমাকে এবার বিদায় দাও রাজকুমার, আমি অসমর্থ হয়েছি। তোমার রাজ্যের ভার তুমি নাও। আমি বানপ্রস্থে গিয়ে বরং ভগবানের কাছে প্রার্থনা করি, তাতে যদি কোনো ফল হয়। মন্ত্রীমশাই চলে গেলেন। পরদিন তাম্রপুরীর রাজকুমার তামার সিংহাসনে আরোহণ করলেন। তাম্রপুরীর ঘরবাড়ি, পদঘাট, আসবাবপত্র সবই তামার। রাজপুত্র সমুদ্র তীরে দাঁড়িয়েছিলেন। সূর্যোদয় হচ্ছিল। উদীয়মান সূর্যের লাল আলোয় সমস্ত তাম্রপুরীর জ্বলজ্বল করছিল। মনে হচ্ছিল তাম্রপুরীর অন্তরের আক্ষেপ বুঝি মূর্ত হয়েছে রৌদ্রলোকিত তাম্রবর্ণের রক্তিম আভায়। রাজপুত্রের মনে পড়ল মায়ের চোখ মুখ, কেঁদে কেঁদে ঠিক এই রকমই লাল হয়েছে তারা। রাজপুত্র সমুদ্রের দিকে চেয়ে রইলেন। সমুদ্র দিগন্ত বিস্তৃত। বন্ধু, রাজপুত্র ঘাড় ফিরিয়ে দেখলেন
শ্রীধর দাঁড়িয়ে আছে, রাজবাগানের মালি ভূধরের ছেলে শ্রীধর। ভূধরও মহারাজের সঙ্গে দিগ্বিজয় অভিযানে বেরিয়েছিলেন, সেও ফেরেনি। শ্রীধর রাজপুত্রের দুঃখ বুঝত, তাই দুজনের বন্ধুত্ব হয়েছিল খুব। রাজপুত্র বললেন, কি বলছো বন্ধু? একটা কথা মনে আছে তোমার? তুমি বলেছিলে তুমি যখন রাজা হবে তখন আবার বাগান তৈরি করবে। এইবার তো রাজা হয়েছ, এসো এইবার দুজনে মিলে বাগান তৈরি করি। বাগানের কি দুর্দশা হয়েছে, সমস্ত গাছ শুকিয়ে গেছে, একটি ফুলও ফোটে না। রাজপুত্র নীরবে সমুদ্রের দিকে চেয়ে রইলেন। রাজপুত্রর চোখের দিকে চেয়ে শ্রীধর বললে, বন্ধু, তোমার মনের কথা আমি বুঝতে পারছি, কারণ তোমার দুঃখ আর আমার দুঃখ সমান। কিন্তু আজ আমার মনে হলো এমনভাবে দিনের পর দিন চুপচাপ বসে বসে দুঃখ করে লাভ কি? তার চেয়ে কিছু কাজ করা ভালো, তাতে দুঃখ খানিকটা কমবে বোধ হয়। তুমিও বাগান ভালোবাসো, আমিও বাগান ভালোবাসি, এসো দুজনে মিলে ভালো বাগান তৈরি করি একটা। ম্লান হেসে রাজপুত্র বললে, বেশ, তাই হোক। কিছুদিনের মধ্যে দেখতে দেখতে রাজপুত্রের বাগান তৈরি হয়ে গেল। সে বাগানে কত রকম যে ফুল ফুটল, কত রকম যে ফল ধরল, তার ইয়ত্তা নেই। সাগর পাড় থেকে নানা রকম পাখি উড়ে উড়ে এসে বসতে লাগলো গাছের ডালে ডালে। রাজপুত্র খুশি হলেন। মাকে গিয়ে একদিন বললেন, মা, শুনেছি বাবা দোলন চাপা ভালোবাসতেন, তাই অনেক দোলন চাপা লাগিয়েছি বাগানে। দোলন চাপার বন হয়ে গেছে, আমি নিজে জল দিই তাতে, মনে হয় যেন বাবারই সেবা করছি। পরদিন রানীমা নিজে সেখানে এসে হাজির হলেন। হাতে তার তামার ঝাড়ি, ঝাড়িতে ঝর্ণার জল। সেই জল তিনি দোলন চাপার গোড়ায় ঢালতে লাগলেন। একদিন নয়, দুদিন নয়, প্রত্যহ দোলন চাপার পাতায় পাতায় জাগল উৎসব। গাঁটে গাঁটে কুড়ি ধরল, ফুল ফুটল অজস্র। এইভাবে দিন কাটতে লাগলো। কাটল কিছুদিন। তারপর একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। রাজপুত্র একা একা বাগানে বেড়াচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দোলন চাপা বনে প্রকাণ্ড প্রজাপতি উড়ে বেড়াচ্ছে একটা, মস্ত বড়। অত বড় প্রজাপতি রাজপুত্র আর কখনো দেখেননি। কি চমৎকার তার রং! সন্ধ্যার মেঘের মতো লাল ডানা দুটি, আর তাতে সোনালি রঙের অসংখ্য ফুটকি, ঠিক যেন লাল মখমলে সোনার চুমকি বসিয়ে দিয়েছে কেউ। রাজপুত্র বলে উঠলেন, বাহ, এমন সুন্দর প্রজাপতি তো আর কখনো দেখিনি। রাজপুত্রের কথা শেষ হতে না হতেই প্রজাপতি ঘুরে দাঁড়ালো। রাজপুত্র সবিস্ময়ে দেখলেন প্রজাপতির মুখ মানুষের মতো, ছোট্ট একটি মেয়ের মুখ, মাথাটি কালো কোকড়া চুলে ভরা, চোখ দুটি হাসছে। মেয়েটি হেসে বললে, আমি প্রজাপতি নই, আমি রাঙাপরি। তোমাদের দোলন চাপা বনে আমার সই থাকে, তার সঙ্গে দেখা করতে এসেছি। রাজপুত্র বললেন, কই, দোলন চাপা বনে আর কাউকে তো দেখিনি কোনো দিন। রাঙাপরি হেসে বললে, আমার সই বড় লাজুক, মানুষ দেখলেই লুকিয়ে পড়ে। তারপর একটি আধ ফুটন্ত দোলন চাপার দিকে এসে চেয়ে বললে, ওলো সই, বেরিয়ে আয় না, রাজপুত্রের সঙ্গে আলাপ কর। সঙ্গে সঙ্গে আধ ফুটন্ত দোলন চাপাটি আর একটি পরীতে রূপান্তরিত হলো। এরও চোখ মুখ ঠিক রাঙাপরির মতো, কেবল ডানা দুটি ধপধপে সাদা, ঠিক যেন দুটুকরো শরতের মেঘ কেউ কেটে বসিয়ে দিয়েছে তার পিঠের ওপর। রাজপুত্র অবাক হয়ে গেলেন। বললেন, তুমি এখনই ফুল ছিলে, মানুষ হয়ে গেলে কি করে? আমরা যখন যা খুশি হতে পারি। কি করে? মন্তরের জোরে। আমাকে শিখিয়ে দেবে সেই মন্তর? দিতে পারি, সরে এসো তাহলে এদিকে।
এই মন্তর জোরে বলতে নেই, কানে কানে বলতে হয়। রাজপুত্র সরে গেলেন, তার কানের কাছে মুখ এনে রাঙাপরি মন্ত্রটি শিখিয়ে দিলে তাকে। এই মন্তর কখনো জোরে বলো না, যখনই দরকার হবে মনে মনে বলবে। আমি পাখি হতে পারবো? নিশ্চয়ই। মন্তরটি বলে মনে মনে ইচ্ছে করলেই যা ইচ্ছে করবে তাই হয়ে যাবে। পরীক্ষা করে দেখো না। রাজপুত্র সঙ্গে সঙ্গে টুনটুনি পাখি হয়ে গেলেন। মনের আনন্দে উড়ে বেড়াতে লাগলেন চারিদিকে। প্রতিটি গাছের ডালে গিয়ে বসলেন, সমুদ্রের দিকে উড়ে গেলেন একবার। ইচ্ছে হলো উড়ে সমুদ্রটা পার হয়ে যান, কিন্তু কিছু দূর গিয়েই ক্লান্ত হয়ে পড়ল ডানা দুটি। ভয় হতে লাগলো যদি পড়ে যান সমুদ্রে। ফিরে এলেন। আবার মানুষ হয়ে যখন দোলনচাপা বনে গেলেন, তখন পরীরা চলে গেছে। প্রত্যেক দোলনচাপাকে সম্বোধন করে বললেন, তুমি কি সাদা পরী? কথা কও না। দোলনচাপারা নিরুত্তর হয়ে রইল। দিন কাটে। পরীর কথা রাজপুত্র কাউকে বলেননি, এমনকি শ্রীধরকেও না। তার ভয় হতো কাউকে বললে যদি মন্ত্রের শক্তি চলে যায়। আর কাউকে বলা চলবে কি না তা পরীদের জিজ্ঞেস করা হয়নি। ভাবেন এবার পরীদের দেখা পেলে কথাটা জেনে নিতে হবে, কিন্তু পরীরা আর আসে না। প্রায় প্রতিদিনই তিনি প্রত্যেক দোলনচাপার কাছে গিয়ে বললেন, তুমি কি সাদা পরী? এসো না একটু গল্প করি। ফুল কিন্তু ফুলই থাকে, পরী হয় না। যখন কেউ থাকে না, রাজপুত্র পাখি হয়ে পাখিদের সঙ্গে গল্প করেন। কত দূর দূরান্তের পাখি যে আসে। যে সমুদ্র তাম্রপুরী ঘিরে রেখেছে, সেই সমুদ্রের ওপার থেকে আসে খঞ্জনের দল। তাদের সঙ্গে খুব ভাব হয়েছে রাজপুত্রের। তারা আসে, কিছুদিন থাকে, আবার চলে যায়। হঠাৎ নতুন ধরনের একটা পাখি এলো একদিন। গায়ের রং তামাটে, বাঁকানো ঠোঁট, মাথার ঝুঁটি সাদায় কালোই, চোখের দৃষ্টি প্রখর, অনেকটা চিলের মতো হাবভাব। কিন্তু চিল নয়, চিলের চেয়ে বড় দেখতে। উঁচু তালগাছের মগডালে এসে বসল সে। তারপর আকাশের দিকে মুখ করে চিৎকার করে উঠল। রাজপুত্রের মনে হলো ঠিক যেন বলছে, হায় রাজা, হায় রাজা। রাজপুত্র অবাক হয়ে চেয়ে রইলেন তার দিকে। কি বলছে ও? রাজপুত্র মনে মনে পরীর মন্ত্র স্মরণ করে ইচ্ছে করলেন যেন তিনি ওই রকমই পাখি হয়ে যান। সঙ্গে সঙ্গে হয়েও গেলেন। তখন তিনিও উড়ে গিয়ে বসলেন তার পাশে। কে ভাই তুমি? আমি হিমালয়বাসী ঈগল। তোমার বন্ধু খঞ্জনদের সঙ্গে প্রতি বছর আমার দেখা হয়। এবছরও হয়েছিল। তাদের মুখে তোমার বাবার কথা শুনলাম। তোমার বাবার কি হয়েছে আমি জানি। জানো? হ্যাঁ, তোমার বাবাকে, তোমার বাবার সৈন্য সামন্তকে একটা বিরাট অজগর গ্রাস করেছে। বলো কি? হ্যাঁ, হিমালয় চূড়ায় বসে আমি সচক্ষে দেখেছি। শুধু তোমার বাবাকেই নয়, অনেক রাজা মহারাজাকে, বণিক সদাগরকে গ্রাস করেছে ওই অজগর। তুমি সচক্ষে দেখেছো গ্রাস করেছে? কি দেখলে? ওই অজগর বিরাট হাঁ করে বসে থাকে। এত বিরাট যে দেখে মনে হয় না সাপের হাঁ, মনে হয় বুঝি ওটা রজতপুরীর তোরণদ্বার। ভয়ঙ্কর নয়, মনোহর। তার দাঁত থেকে, জিভ থেকে, চোখ থেকে অপূর্ব এক রূপলি আলো বেরোচ্ছে সর্বদা। যে দেখে সেই মুগ্ধ হয় আর সোজা গিয়ে ঢুকে পড়ে। ঢুকে পড়লেই অজগর মুখ বন্ধ করে দেয়। তখন আর বেরুবার উপায় থাকে না। তাহলে আমার বাবা বেঁচে নেই? তা ঠিক বলা যায় না। শুনেছি অনেককে গ্রাস করেছে বটে, কিন্তু সবাইকে হজম করতে পারে না। তোমার বাবা হয়তো ওর পেটের ভেতর ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সৈন্য সামন্ত নিয়ে। অজগরকে মেরে তার পেট চিরে যদি দেখা যায়, তাহলে ঠিক বোঝা যাবে। কোথায় থাকে সে? আমাকে তার ঠিকানাটা বলে দাও। খড়গ দিয়ে কেটে দুটুকরো করে ফেলবো তাকে। ঈগল হেসে বললে, খড়গ দিয়ে তাকে কাটা যায় না,
আমরা সাপের শত্রু, সাপকে টুকরো টুকরো করাই আমাদের কাজ, কিন্তু আমরা ওর কিচ্ছু করতে পারি না। বরং ভয় হয় কাছে গেলে ওই আমাদের গিলে ফেলবে। ওর নাম কি জানো? লোভ। স্বয়ং গরুর যদি ইচ্ছে করেন তাহলে ওকে মারতে পারেন, আর কারও সাধ্য নেই। তবে তিনি বিষ্ণু আর লক্ষ্মীকে নিয়ে এত ব্যস্ত থাকেন যে এইসব ছোটোখাটো কাজে মাথা ঘামাতে রাজি হবেন কিনা সন্দেহ। তবে হ্যাঁ, একটা কাজ করলে হতে পারে। ঈগলের মাথার ঝুঁটিটা ফর করে খুলে গেল। কি? গরুর তো আমাদেরই সম্রাট। সমস্ত পাখিরা যদি গিয়ে তাকে অনুরোধ করে তাহলে তিনি না বলতে পারবেন না। কিন্তু সমস্ত পাখিরা কি তোমার বাবার জন্যে অত করবে? আমি অবশ্য ঈগল সমাজকে বলবো, তারা রাজিও হবে হয়তো। তুমি অন্য পাখিদের বলে দেখো, তারা যদি রাজি হয়। বেশ, আমি বলে দেখব। আমি এখন চললুম তাহলে, এই কথা বলতেই এসেছিলাম। কি হলো আমাকে খবর দিও খঞ্জনদের মুখে, কেমন? আচ্ছা। ঈগল পাখি উড়ে গেল। রাজপুত্র শুনতে লাগলেন ঈগল পাখি উড়তে উড়তে যেন বলছে, হায় রাজা, হায় রাজা, হায় রাজা। চামেলি কুঞ্জে বাসা বেঁধেছিল টুনটুনি দম্পতি। তাদের সঙ্গে আগে থাকতেই ভাব ছিল রাজকুমারের। প্রায়ই টুনটুনি সেজে তাদের সঙ্গে গিয়ে গল্প করতেন। টুনটুনিরা জানতই না যে সে আসলে রাজপুত্র। মন্ত্র বলে টুনটুনি হয়েছেন। রাজপুত্র ভাবলেন, সত্যি কথাটা এইবার ওদের খুলে বলা উচিত। সব শুনে টুনটুনিরা প্রথমে অবাক হয়ে গেল, তারপর আনন্দে আত্মহারা হয়ে পড়ল। সে কি, তুমি আমাদের রাজপুত্র নাকি? পুরুষ টুনটুনি বলে উঠল। কি আশ্চর্য, কি আশ্চর্য, বলে উঠল টুনটুনি গিন্নি। তারপর তুরুক তুরুক করে নাচতে লাগলো দুজনে। রাজপুত্র বললেন, সব তো শুনলে, এবার বলো তোমরা গরুড়ের কাছে যাবে কি না? নিশ্চয়ই যাব, আমাদের দলবল সবাইকে নিয়ে যাব। রাজপুত্র তখন শালিক সেজে শালিকদের বললেন, টিয়া সেজে টিয়াদের কাছে বললেন, বুলবুলি সেজে বুলবুলিদের অনুরোধ করলেন, দর্জি পাখি, দোয়েল, বসন্ত বউ, বেনে বউ, ফটিক জল প্রত্যেকের কাছে গেলেন তিনি। ফিঙে, নীলকণ্ঠ, বাদামি কালো মাছরঙা, ছাতারে, কাক, বক, চিল, সারস কেউ বাদ রইল না। সবাই রাজপুত্রকে কথা দিলে যেদিন রাজপুত্র তাদের যেতে বলবেন সেই দিনই তারা গরুড়ের কাছে যাবে। তারপর আবার এলো খঞ্জনের দল। ঈগলের মুখে শুনেছ তো সব? শুনেছি। এখানকার সব পাখিদের আমি অনুরোধ করেছি গরুড়ের কাছে যাবার জন্যে, তারা রাজিও হয়েছে, কিন্তু অন্য দেশের পাখিদের তো আমি চিনি না। খঞ্জনের দল বললে, আমরা চিনি, তোমার হয়ে আমরা গিয়ে তাদের অনুরোধ করব। তাহলে তো খুব ভালো হয়। নিশ্চয়ই করব। মহা উৎসাহে খঞ্জনের দল উড়ে চলে গেল। বড় বড় গাছ, পাহাড়, সমুদ্র, নদী পেরিয়ে দেখতে দেখতে দৃষ্টিসীমার বাইরে চলে গেল তারা। আবার কবে তারা ফিরবে? রাজপুত্র রোজ প্রতীক্ষা করেন। ইতিমধ্যে রাজপুত্র আর এক কাণ্ড করলেন। রানীমা প্রত্যেক দিন নিয়মিতভাবে তামার ঝাড়িটি নিয়ে বাগানে আসতেন, গাছে গাছে জল দিতেন, কিন্তু তার মুখে হাসি ছিল না। রাজপুত্র মাঝে মাঝে দেখতে পেতেন জল দিতে দিতে তার চোখ থেকেও জল পড়ছে। রাজপুত্র আর আত্মসম্বরণ করতে পারলেন না। মাকে সব কথা খুলে বললেন একদিন। মা তো বিশ্বাসই করতে চান না প্রথমে। রাজপুত্র তখন বললেন, এসো না, আমি তোমার কানে কানে পরীদের সেই মন্ত্র বলে দিচ্ছি, তুমিও ইচ্ছে করলে পাখি হয়ে যেতে পারবে। তুমি যে পাখি হতে চাও মনে মনে তাই ইচ্ছে করো। রানীমা সঙ্গে সঙ্গে ময়ূর হয়ে গেলেন। তারপর আবার মানুষ হয়ে বললেন, পাখিরা যেদিন গরুড়ের কাছে যাবে আমিও সেদিন ময়ূর সেজে যাব তাদের সঙ্গে। ময়ূরেরা সাপের শত্রু, আমি সে অজগরকে মারতে না পারলেও ক্ষত বিক্ষত করব।
আর আমি? তুমি কুমার, তুমি আমার পিঠের ওপর বসে থাকবে। রানীমার চোখে মুখে ফুটে উঠল এক অপূর্ব দীপ্তি, যে দীপ্তি নিভে গিয়েছিল এতদিন, যে দীপ্তি রাজপুত্র কখনো দেখেননি। কিছুদিন পরে ফিরে এলো খঞ্জনেরা। সব শুনে তারা বললে, তুমি আর তোমার মা যদি যাও তাহলে তো খুব ভালো হয়। গরুর নিজে যে মাতৃভক্ত, মাকে সৎমার পীড়ন থেকে উদ্ধার করবার জন্যে তিনি অসাধ্য সাধন করেছেন। তোমার মা যদি যান নিশ্চয়ই রাজি হয়ে যাবেন তিনি। আমরাও এদিকে সব ঠিক করে ফেলেছি, সমস্ত পাখি রাজি হয়েছে। আমরা দিনের পাখি, আমরা সকালে যাব, প্যাঁচারা যাবে রাত্রে, তাদের দলপতি হুতম প্যাঁচা নিয়ে যাবে তাদের। তোমরা কি আমাদের সঙ্গে যাবে? নিশ্চয়ই। তাহলে কাল ভোরে ঠিক হয়ে থেকো। উষার রাঙা আলো যেই আকাশের গায়ে লাগবে অমনি আমরা বেরিয়ে পড়ব। আমাদের ডাক শুনতে পাবে তোমরা। বেশ। খঞ্জনের দল আবার উড়ে গেল মাঠ, বন, গিরি, নদী, সমুদ্র, মরুভূমি পেরিয়ে। পরদিন ভোরে এক অপূর্ব দৃশ্য দেখা গেল। রাত দুপুরে পূর্বাকাশে যে মেঘগুলি জ্যোৎস্নায় টগর ফুলের রাশির মতো দেখাচ্ছিল, ভোর হতে না হতেই সেগুলো হয়ে গেল যেন এক একটা রক্তজবার রাশি। আর সঙ্গে সঙ্গে সমস্ত আকাশ জুড়ে বাজতে লাগলো এক অপূর্ব নহবত, লক্ষ পাখির কাকলি। রানীমা ময়ূর সেজে অপেক্ষাই করছিলেন। পাখিদের ডাক শোনা মাত্র রাজকুমারকে পিঠে নিয়ে উড়লেন আকাশে। সে এক অদ্ভুত দৃশ্য। ময়ূরের পিঠে চড়ে চলেছেন রাজকুমার, আর তার পিছু পিছু চলেছেন অসংখ্য রকমের অসংখ্য পাখি। চেনা পাখিদের মধ্যে টিয়া, ময়না, বুলবুল, হিরেমন, দোয়েল, হরবোলা, পাপিয়া, চাতক, কোকিল, ফটিকজল, বৌকথাকাও, পায়রা, হরিয়াল, ঘুঘু, কাক, বক, সারস, চিল, শঙ্খচিল, বাজ, টুনটুনি, দর্জি পাখি, কুলো পাখি, চোর পাখি, চড়াই, ফিঙে, কাঠঠোকরা, ট্রিটিভ, মাছরাঙা, কাদাখোঁচা, ভরত, খঞ্জন, ফুলকি, বসন্ত বউ, বাঁশপাতি, সোনা পাখি, মুনিয়া, বাবুই, আবাবিল, শ্যামা, নীল, ময়না, বটের, তিতির, বনমুরগি, এরা তো ছিলই। অচেনা পাখি কত যে ছিল তার ইয়ত্তা নেই। মানস সরোবর আর মেরু প্রদেশ থেকে এসেছিল হাঁসের দল। হাঁসেদের পিঠে চড়ে চলেছিল পেঙ্গুইনরা। খঞ্জনরা ছিল সব শেষে। পাখিদের ডাকে মুখরিত হয়ে গেল 10 দিক। তাদের ডানায় সমস্ত আকাশ ঢেকে গেল। বিষ্ণুর রথের চূড়ায় গরুর বসেছিলেন। কি মনোহর তার রূপ, যেমন গম্ভীর তেমনি সুন্দর। সমস্ত শুনে বললেন, যারা লোভের বশবর্তী হয়ে অপরের রাজ্য ছিনিয়ে নিতে যায় তাদের শাস্তি দেবার জন্য ভগবান ওই লোভ অজগরকে সৃষ্টি করেছেন। ওটা অজগর নয়, আসলে ওটা কারাগার। লোভী লোকেদের ওতে বন্দি করে রাখা হয়। যতক্ষণ না তারা নির্লোভ হচ্ছে ততক্ষণ ও অজগরকে মারা সম্ভব নয়। ময়ূরবেশিনী রানী বললেন, ক্ষত্রিয় রাজার রাজধর্ম অনুসারে আমার স্বামী দিগ্বিজয় বেরিয়েছিলেন। তিনি সামান্য লোভী নন। তাছাড়া আমার বিশ্বাস এতদিনে তিনি সম্পূর্ণ নির্লোভ হয়েছেন। আপনারা খবর নিন। রথের ভিতর বিষ্ণু ও লক্ষ্মী ছিলেন। পাখিদের চিৎকারে ও ভিড়ে অত্যন্ত বিব্রত হয়ে পড়েছিলেন তারা। রানীমার কথা শুনে বিষ্ণু বললেন, আচ্ছা, আমি এখনই খবর নিচ্ছি। ওহে পবন, তোমার তো সর্বত্র গতি, তুমি খবরটা নাও দেখি। পবনদেব বললেন, যথা আজ্ঞা বলে তৎক্ষণাৎ চলে গেলেন। রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলেন সবাই। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। পবনদেব চট করে ফিরে এলেন। এসে বললেন, রাজা তো নির্লোভ হয়েইছেন, ওই অজগরের পেটে যারা ছিল সবাই নির্লোভ হয়েছেন, কারও আর লোভ নেই। বিষ্ণু গরুরকে আদেশ দিলেন, তাহলে আর দেরি করে লাভ কি? গরুর, চলো
তাহলে অজগরটাকে শেষ করে ফেলা যাক। বিষ্ণু আর লক্ষ্মীকে পিঠে করে নিয়ে শো করে গরুড় উড়ে গেলেন। পাখির দলও চলল সঙ্গে সঙ্গে। শ্যামলতাহীন এক বিশাল মরুভূমি জুড়ে পড়েছিল সেই বিরাট অজগর। দেখতে দেখতে অজগরকে টুকরো টুকরো করে ফেললেন গরুড়। সৈন্য সামন্ত অনুচর পরিচর সবাইকে নিয়ে রাজা বেরিয়ে এলেন। ভূধরও এলো। বেরিয়েই দেখেন বিষ্ণু আর লক্ষ্মী। সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন রাজা। লক্ষ্মী বললেন, রূপোর প্রতি তোমার এত লোভ? আচ্ছা, তার জন্যে আর তোমাকে রজতপুরী জয় করতে হবে না। তোমার তাম্রপুরীকেই আমি রজতপুরী বানিয়ে দেব। রাজপুত্র বললেন, কিন্তু আমরা বাড়ি ফিরব কী করে? আমাদের রাজত্বের চারদিকে সমুদ্র হয়ে গেছে। সে সমুদ্র আমরা এত লোকজন নিয়ে পার হব কী করে? লক্ষ্মী হেসে বললেন, সে গেলেই দেখতে পাবে। সবাই যখন সমুদ্রের ধারে এসে দাঁড়ালেন, তখন দেখা গেল এক প্রকাণ্ড রূপোর সেতু এপার থেকে ওপারে চলে গেছে। কি সুন্দর কারুকার্য তার! সেই সেতু পার হয়ে তারা এসে দেখলেন তাম্রপুরী সত্যি সত্যি রজতপুরী হয়ে গেছে। রূপোর তৈরি ঘরবাড়ি ঝকঝক করছে সূর্যালোকে। শ্রীধর দাঁড়িয়েছিল সেতুর ওপারে। রাজপুত্রকে সে চুপি চুপি বললে, ভাগ্যে বাগান করবার বুদ্ধি দিয়েছিলাম, তাই তো এত সব হলো। নিশ্চয়ই, যখন আমরা বাগান তৈরি করেছিলাম তখন ভাবতেই পারিনি যে সাধারণ বাগান মায়াকানন হয়ে উঠবে। শ্রীধর বললে, ভালো করে তলিয়ে দেখলে সব বাগানই মায়াকানন। হ্যাঁ, আর একটা মজার ব্যাপার হয়েছে। কি? ওই দেখো না। রাজপুত্র দেখলেন রূপোর তৈরি রাজপ্রাসাদের সিংহদ্বারের দুপাশে শাঁখ হাতে দাঁড়িয়ে রয়েছে রাঙাপরি আর সাদাপরি। এই গল্পটা আমাদের কাছে, মানে আমরা যারা বড়, তাদের কাছে বড়দের মতো, আর আমার ছেলে মেয়ের বয়সী যে ছোট ক্ষুদে শ্রোতারা, তাদের কাছে তাদের মতো। আশা করি তাদের বেশি ভালো লাগবে। আর কতগুলো পাখির নাম মনে করতে পারলে তোমরা, সেটা একবার লিখে রেখো তো, বা আমায় জানিও। ঠিক আছে? বাবা মাকে খুঁচিয়ে খুঁচিয়ে সেই সমস্ত পাখিগুলোর ছবি, সেই পাখিগুলো কেমন দেখতে, সেটা অনলাইন দেখে নিতে পারো। তাহলে তোমাদের অনেকগুলো পাখি চেনা হয়ে যাবে। আর যখন রাস্তাঘাটে এদিক ওদিক যাবে, সেই ছবিগুলো মিলিয়ে মিলিয়ে দেখে তোমাদের পাখির নাম জানার স্টকটাও বেড়ে যাবে, তাই না? আর আমরা বড়রা এখান থেকে একটু জাস্ট মজা নিয়ে আমাদের লোভটাকে নির্লোভ করি। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন। ক্ষুদে সোনাদের গল্পটা শোনাবেন, আশা করি ওদের খুব ভালো লাগবে। ভালো থাকুন সবাই।